বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা 2025 সালের নতুন বইয়ের আলোকে নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পাঠ এর তৃতীয় নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জীববিজ্ঞানের যে শাখা রয়েছে সেই শাখাগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, জীববিজ্ঞানের শাখা। তো আমরা এখানে জেনেছিলাম যে জীববিজ্ঞানের দুইটা প্রধান শাখা রয়েছে, ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান। গত ক্লাসে আমরা ভৌত জীববিজ্ঞান নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। ক্লাসটি দেখতে হলে আমাদের মূল চ্যানেলে চলে আসতে হবে। আসার পরে যে প্লেলিস্ট অপশন রয়েছে এই প্লেলিস্ট অপশনে আসতে হবে। আসলে নিচের দিকে আসবা, আসার পরে এখানে তোমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের উপরে পার্ট বাই পার্ট আকারে ভিডিও আপলোড করা আছে। তোমাদের যেটা প্রয়োজন সেটা এখান থেকে দেখে নিতে পারবা। তো আজ আমরা আলোচনা করব ফলিত জীববিজ্ঞান এই শাখাটি নিয়ে। ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজি। ফলিত জীববিজ্ঞান কাকে বলা হয়? জীববিজ্ঞানের যে শাখায় জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ফলিত জীববিজ্ঞান। এখানে বলা হয়েছে জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো, মানে আমরা আমাদের জীবন যাপনের জন্য, শুধুমাত্র আমাদের না, সমস্ত জীবের জীবনে যে প্রায়োগিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় ফলিত জীববিজ্ঞান। তো এই ফলিত জীববিজ্ঞানের অনেকগুলো শাখা রয়েছে। যেমন দেখো, এখানে আমরা এভাবে উল্লেখ করেছি ছবি সহ সুন্দর করে, যাতে তোমরা এটা বুঝতে সুবিধা হয়, ভালো করে বুঝতে পারো। যেমন শাখার নাম রয়েছে জীবাশ্ম বিজ্ঞান। জীবাশ্ম বিজ্ঞান এটা কিন্তু ফলিত জীববিজ্ঞানের একটা শাখা। এখানে দেখো জীবাশ্ম বিজ্ঞান। তো এই জীবাশ্ম বিজ্ঞানের বৈশিষ্ট্য কি? এই জীবাশ্ম বিজ্ঞান হচ্ছে প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান। ঠিক আছে, এই শাখায় প্রাগ ঐতিহাসিক জীবের বিবরণ থাকে এবং জীবাশ্ম সম্পর্কিত আলোচনা থাকে। কোনটাই? জীবাশ্ম বিজ্ঞানে। তো দেখো এখানে প্রাগৈতিহাসিক জীব, প্রাগৈতিহাসিক মানে কি? আজ থেকে প্রায় মনে করো অনেক 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 বছর আগে, ঠিক আছে, মিলিয়ন বছর আগে বা আরো বেশি আগে, যখন মনে করে এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে ডাইনোসর, ওই সময়ের একটা জীব মনে করে মারা গিয়েছে। তো ওইগুলো কি করে? মারা গেলে ওগুলো মাটির নিচে চলে যায়, মাটির উপরে আসে, মাটি আবর্জনা অনেক কিছুর উপরে পড়ে 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 অনেক কিছুর স্তর পড়ে, ওগুলো তখন নিচে একদম মাটির নিচে চলে যায়। তো ওইগুলো আবার তখন কি হয়ে যায়? জ্বালানিতে পরিণত হয়ে যায়, তাই না? তো ওটাকে আমরা বলি জীবাশ্ম জ্বালানি। তো ওই যে ধ্বংসাবশেষ যেটা পেলাম সেটাকে বলা হয় জীবাশ্ম। ওই বিষয়গুলো মানে অনেক আগের কোন জীব অর্থাৎ উদ্ভিদ বা প্রাণী মারা যায়, তো সেগুলো মাটির নিচে যদি জমা হয়, সেগুলোর যে একটা ধ্বংসাবশেষ আমরা যদি পাই, সেগুলোর বয়স কিরকম, সেগুলো পৃথিবীতে কিরকম বিচরণ করতো, এইগুলো নিয়ে আলোচনা করা হয় হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান এই শাখাটিতে। এরপর রয়েছে জীব পরিসংখ্যান বিদ্যা। জীব পরিসংখ্যান বিদ্যা জীববিজ্ঞানের যে শাখায় জীবের সংখ্যা নিয়ে আলোচনা করা হয়। উদ্ভিদের সংখ্যা কত আছে, প্রাণীর সংখ্যা কত আছে, তাই না, ছত্রাকের সংখ্যা কত, ব্যাকটেরিয়া, এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে এটাকে বলা হয় জীববিজ্ঞানের কি বলা হয়? পরিসংখ্যান বিদ্যা বলা হয়। এটা হচ্ছে পরিসংখ্যান বিদ্যায় আলোচনা করা হয়। যেমন আমরা এখানে ছবিটা দেখতে পাচ্ছি, দেখো একটা ছবি, এখানে উদ্ভিদ আছে, প্রাণী আছে, এগুলোর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এখানে। তারপর দেখুন পরে যে শাখাটি নিয়ে আলোচনা করব, পরজীবী বিদ্যা। পরজীবী বিদ্যা কি? পরজীবিতা মানে যারা তাদের জীবন যাপন করার জন্য অন্য জীবের উপর নির্ভরশীল। সেটা হতে পারে প্রাণী, সেটা হতে পারে উদ্ভিদ। যেমন দেখো আমাদের মাথায় উকুন হয়, তাই না? উকুনটা কি? একটা পরজীবী, তাই না? অন্য জীবের উপর নির্ভরশীল খাদ্যর জন্য। তো আমাদের রক্ত খেয়ে বড় হয়, ওরা বংশবৃদ্ধি করে। আবার প্রাণী, যেমন বললাম প্রাণীর বৈশিষ্ট্য বা উদাহরণ বললাম, সেরকম উদ্ভিদেরও বৈশিষ্ট্য আছে, তাই না? বা উদ্ভিদেরও এরকম উদাহরণ রয়েছে, যেমন স্বর্ণলতা অন্য গাছের উপরে সেইগুলো কিন্তু হয়, এগুলো পরগাছা বলি আমরা। এই যে এই বিষয়গুলো নিয়ে যে শাখা আলোচনা করা হয় তাকে বলা হয় পরজীবী বিদ্যা। অর্থাৎ পরজীবী বিদ্যার বৈশিষ্ট্য হচ্ছে পরজীবিতা, পরজীবী জীবের জীবন প্রণালী এবং রোগ সম্পর্কিত বিজ্ঞান, এটাকে বলা হয় পরজীবী বিদ্যা, তাই না? যেমনটা আমরা এখানে চিত্র দেখতে পাচ্ছি, পরজীবীর ছবি। এরপর হচ্ছে মৎস্য বিজ্ঞান। মৎস্য মানে কি? মৎস্য মানে হচ্ছে মাছ। তো আমরা এখানে মাছের ছবি দেখতে পাচ্ছি, দেখছো? ওই মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ সম্পর্কিত যে বিজ্ঞান, ওটাকে বলা হয় হচ্ছে মৎস্য বিজ্ঞান।
তো মৎস্য বিজ্ঞানে কি নিয়ে আলোচনা করা হয়? বিভিন্ন প্রকার মাছ নিয়ে আলোচনা করা হয়। ওই মাছগুলো কিভাবে বংশ বৃদ্ধি করে বা কিভাবে তাদের উৎপাদন হয় সেগুলো নিয়ে আলোচনা করা হয়। আবার তাদেরকে কিভাবে সম্পদে পরিণত করা যায়, কিভাবে ব্যবস্থাপনা করা যায়, কিভাবে মাছকে সংরক্ষণ করা যায়, এই বিষয়গুলো নিয়ে মৎস্য বিজ্ঞান বিভাগে আলোচনা করা হয়। ঠিক আছে, মৎস্য বিজ্ঞান। আমাদের দেশে কিন্তু একটা ভবনের নাম আছে মৎস্য ভবন। বলতো তোমরা এই ভবনটা কোথায়? তোমরা কমেন্টে জানিয়ে দিবা। ঠিক আছে, তো ওইখানে কিন্তু এই মাছের উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ ইত্যাদি বিষয় নিয়ে ওই মৎস্য ভবনে কিন্তু আলোচনা গবেষণা করা হয়। ঠিক আছে, তাহলে বলবা যে ওই মৎস্য ভবনটা কোথায় রয়েছে। এরপর হচ্ছে কীট তত্ত্ব। কীট তত্ত্ব, এখানে কীট পতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন ইত্যাদি সম্পর্কিত যে বিজ্ঞান, এটাকে কীট তত্ত্ব বলা হয়ে থাকে। দেখো এখানে কি নিয়ে আলোচনা করা হয়? কীট পতঙ্গ। যেমন আমরা এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছি একটা কীট পতঙ্গ ছবি, তাই না? এগুলো কি করে? এদের কোনোটা আমাদের উপকারে আসে কিন্তু মানুষের, আবার কোনোটা কিন্তু বেশি আমাদের ক্ষতি করে, ক্ষয়ক্ষতি করে। যেমন দেখো আমাদের ফসলের ক্ষয়ক্ষতি করে। তো ফসলের যদি ক্ষয়ক্ষতি করে, পাতা নষ্ট করে ফেলে, আমাদের ধান সহ যত ফসল উদ্ভিদ আছে ওগুলোর পাতা টাতা খেয়ে ফেলে, অনেক সময় গাছও খেয়ে ফেলে, তাই না? ওগুলা কিভাবে আমাদের তাহলে দমন করতে হবে? সেগুলো আমরা কি করি? দমন করি। আমরা কীটনাশক ছড়াই অথবা আরো অনেক পদ্ধতিতে সেগুলো আমরা দমন করি। তাহলে এটাকে বলা হয়, এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা যে শাখায় এই কীট পতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন, এটাকে কীটতত্ত্ব বলা হয়। এরপরে হচ্ছে দেখো অণুজীব বিদ্যা, মাইক্রোবায়োলজি। এটা কিন্তু পরীক্ষায় আসে। মাইক্রোবায়োলজি কাকে বলা হয়? প্রত্যেকটার ইংরেজিতে আসতে পারে, ইংরেজিতেও আসতে পারে সংজ্ঞা। যেমন দেখো মাইক্রোবায়োলজি কাকে বলা হয়? তাহলে মাইক্রোবায়োলজি হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক এবং অন্যান্য অণুজীব সম্পর্কিত যে বিজ্ঞান, এটাকে অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি বলা হয়। অণুজীব মানে কি? যেগুলোকে খালি চোখে দেখা যায় না, দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, ওই জীবগুলোকে বলা হয় অণুজীব। তো ওই অণুজীব সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয়, যে ফলিত শাখায় আলোচনা করা হয়, তাকে বলা হয় অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি। ঠিক আছে, আমরা এখানে দেখো এই যে এখানে ভাইরাস, ব্যাকটেরিয়া বা এরকম অণুজীবের কি দেখতে পাচ্ছি? চিত্র দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরপরে আরেকটা শাখা রয়েছে, ফলিত জীব বিজ্ঞানের আরেকটা শাখা রয়েছে, সেটা হচ্ছে কৃষি বিজ্ঞান। আমরা এখানে নাম শুনেই কিন্তু বুঝতেছি যে কৃষি বিজ্ঞানটা কি। কৃষি বিজ্ঞান কৃষি বিষয়ক বিজ্ঞান, মানে কিভাবে কৃষি যে ফসলগুলো আছে বা হচ্ছে এই সমস্ত যে বিষয়গুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, উন্নত জাতের ফসল কিভাবে উৎপন্ন করা যায়, কিভাবে একটা ফসলের সাথে আরেকটা ফসলকে ক্রস করিয়ে নতুন কোনো এক রকমের ফসল উৎপাদন করা যায়। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে যে শাখা আলোচনা করা হয় জীববিজ্ঞানের, ওটাকে কৃষি শাখা বলা হয়, কৃষি বিজ্ঞান বলা হয়। ঠিক আছে, এরকম। এরপরে রয়েছে চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, মানব দেহ, তারপরে মানব দেহের রোগ, চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত যে বিজ্ঞান। এই দেখো আমরা এখানে চিত্র দেখতে পাচ্ছি, যেমন কৃষি বিজ্ঞানের এখানে আমরা চারা দেখতে পাচ্ছি, আর এখানে দেখো ডাক্তাররা বিভিন্ন গবেষণা করে গবেষণাগারে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করতেছে অথবা রোগীর দেখাশোনা করতেছে। এই যে বিষয়গুলো, ঠিক আছে, নতুন নতুন রোগ যদি তৈরি হয়, সেই রোগের ওষুধ কিভাবে তাদের চিকিৎসা করতে হয়, এই যে কিভাবে উন্নত চিকিৎসা দেওয়া যায়, এই সমস্ত বিজ্ঞান বা এই সমস্ত যে আলোচনা, এটাকে বলা হয় চিকিৎসা বিজ্ঞান। তারপরে হচ্ছে জিন প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। পরীক্ষা আসতে পারে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? এটা হচ্ছে জিন প্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কিত যে বিজ্ঞান, এটাকে বলা হয় জিন প্রযুক্তি। জিনটা কি বলতো? জিন হচ্ছে আমাদের শরীরে যেমন কোষ আছে, কোষের ভিতরে কি আছে? ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের ভিতরে জিন থাকে। ওই জিনগুলো আমাদের বংশগতির ধারক এবং বাহক। তোমার স্বভাব চরিত্র কেমন হবে সেটা কিন্তু এই জিনের ভিতরে থাকে, ঠিক আছে, লুকায়িত থাকে। আবার তুমি তোমার বাপ মায়ের যে কিছু বৈশিষ্ট্য তোমার ভিতরে আছে, আবার তোমার বৈশিষ্ট্য কিছু তোমার সন্তানটিতে থাকবে। তো এইগুলো কিন্তু জিনের ভিতরে থাকে। তো ওই জিন একটা জিনের সাথে অন্য একটা জীবের জিন নিয়ে আমরা কিন্তু এখানে প্রতিস্থাপন করে উন্নত জাতের জিন তৈরি করতে পারি, ঠিক আছে, ডিএনএ তৈরি করতে পারি। এইভাবে দেখো এখানে চিত্রটা সেটাই দেখাচ্ছে, একটা কেটে আরেকটা অংশ লাগিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সেটা উন্নত জাতের কোনো কিছু তৈরি করা যায় এখান থেকে, ঠিক আছে, এভাবে। তারপরে দেখো প্রাণ রসায়ন, বায়োকেমিস্ট্রি, এটা কিন্তু পরীক্ষায় আসে। বায়োকেমিস্ট্রি কি? জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী, তারপরে রোগ ইত্যাদি সম্পর্কে যে বিষয় আলোচনা করা হয় তাকে প্রাণ রসায়ন বা
বায়োকেমিস্ট্রি বলা হয়। দেখো এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এই সম্পর্কিত। তারপরে পরিবেশ বিজ্ঞান। পরিবেশ বিজ্ঞানটা কি? পরিবেশ বিজ্ঞান হচ্ছে এই যে এনভায়রনমেন্টাল সায়েন্স, এটা পরিবেশ সম্পর্কিত যে বিজ্ঞান, পরিবেশের মানে কোন কোন কিভাবে পরিবেশের উন্নয়ন করা যায়, হ্যাঁ, পরিবেশ দূষণ কমানো যায়, ঠিক আছে, কিভাবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কমানো যায় বা প্রশমিত করা যায়, এই যে মানে পরিবেশটাকে কিভাবে আমরা সুরক্ষিত রাখতে পারি, এটা নিয়ে যে আলোচনা যে শাখায় করা হয়। দেখো আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, কত সুন্দর একটা নির্মল একটা পৃথিবী, ঠিক আছে। তো এই সম্পর্কিত যে বিজ্ঞান তাকে পরিবেশ বিজ্ঞান বলা হয়। এরপর রয়েছে সামুদ্রিক জীববিজ্ঞান, ঠিক আছে, সামুদ্রিক জীববিজ্ঞান, ম্যারিন বায়োলজি। সামুদ্রিক জীব সম্পর্কিত, সমুদ্রে যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী রয়েছে তাদের জীবন প্রণালী, তাদের উৎপাদন, তাদের সম্পর্কিত যে বিজ্ঞান তাকে বলা হয় সামুদ্রিক জীববিজ্ঞান। অর্থাৎ সেই সমুদ্রে বসবাস করা জীবদের সম্পর্কে যে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় সেটাকে বলা হয় সামুদ্রিক জীববিজ্ঞান। এখানে দেখো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যেখানে সমুদ্রের ভিতরে একটা ছবি দেখতে পাচ্ছি, সেখানে উদ্ভিদ আছে বিভিন্ন রকমের, সেখানে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে, তাই না, তিমি মাছ সহ আর অনেক 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 মাছ রয়েছে, এরকম আমরা দেখতে পাচ্ছি। বন সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান, এটাকে বলা হয় বনবিজ্ঞান। তাহলে বন বিজ্ঞান কাকে বলা হয়? বন, বন মানে কি? আমরা যেখানে অনেক গাছপালা থাকে, তাই না, এটা বাগানটাকে বুঝি আমরা। তো ওই বাগান নিয়ে আলোচনা করা বা বন সম্পদ, ওই কিভাবে ওই বাগানটাকে সম্পদে পরিণত করা যায় এবং সেগুলোকে কিভাবে সংরক্ষণ করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় তাকে বনবিজ্ঞান বলা হয়, ঠিক আছে। এরপরে দেখো জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি, আচ্ছা প্রযুক্তি মানে কি? বায়োটেকনোলজি। তো জীব প্রযুক্তি এর ইংরেজি হচ্ছে বায়োটেকনোলজি। তো প্রযুক্তি কাকে বলা হয়? আমরা জানি প্রযুক্তি হচ্ছে বিজ্ঞান যে সমস্ত বিষয় আবিষ্কার করেছে ওইগুলো মানুষের কল্যাণে ব্যবহার করাটাকে প্রযুক্তি বলে। তাহলে জীব প্রযুক্তি বলতে কি বোঝাবে? মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের যে প্রযুক্তি সেই সম্পর্কিত যে বিজ্ঞান এটাকে বলা হয় জীব প্রযুক্তি। পরীক্ষায় যদি আসে বায়োটেকনোলজি কি, তাহলে এই সংজ্ঞাটা লিখে দিবা, ঠিক আছে। আমরা দেখো এখানে বনবিজ্ঞানের একটা ছবি দেখতে পাচ্ছি, বন একটা বাগানের ছবি দেখতে পাচ্ছি। আবার এখানে জীব প্রযুক্তি, এখানে দেখতেছি যে মানব কল্যাণে কোনো কিছু আবিষ্কার করতেছে বা কোনো একটা প্রযুক্তি নিয়ে গবেষণা করা হচ্ছে, ঠিক আছে। এরপর হচ্ছে দেখো ফার্মেসি। ফার্মেসি তো আমরা অনেক চিনি বা এটার সাথে পরিচিত, সেটা হচ্ছে ঔষধ শিল্প এবং প্রযুক্তি বিষয়ক যে বিজ্ঞান, তাই না। ঔষধ, যেখানে ঔষধ শিল্পটা রয়েছে, এখানে ঔষধ তৈরি করা হয়, সেল করা হয়। তো এই সম্পর্কিত যে প্রযুক্তি বা এই সম্পর্কিত যে আলোচনা তাকে বলা হয় ফার্মেসি। এরপর রয়েছে বন্য প্রাণীবিদ্যা। বন্য প্রাণীবিদ্যা মানে কি? বন্য প্রাণী বিষয়ক যে বিজ্ঞান, মানে যে সমস্ত প্রাণী জঙ্গলে বসবাস করে, এটা কি জঙ্গলের ছবি, এই সমস্ত জঙ্গলে যে সমস্ত প্রাণী বসবাস করে, ঠিক আছে, এদেরকে বন্য প্রাণীবিদ্যা বলা হয়। তারপরে হচ্ছে দেখো বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স কাকে বলা হয়? কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য, যেমন দেখো ক্যান্সার বিশ্লেষক বিষয়ক যে বিজ্ঞান, এই টাইপের যে বিজ্ঞান এটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স বলা হয়। তাহলে দেখো আমরা কিন্তু আজকের ক্লাসে ফলিত জীববিজ্ঞানের যে শাখা, সমস্ত শাখা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। এখন তোমাদের পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে? এইভাবে আসতে পারে, দেখো কৃষি বিজ্ঞানকে ফলিত জীববিজ্ঞান বলা হয় কেন? আমরা একটু আগে এখানে চার্টটা দেখলাম, চার্টের ভিতরে কিন্তু কৃষি বিজ্ঞান ছিল। তো ওই যে কৃষি বিজ্ঞান বা মানে মৎস্য বিজ্ঞান, এরকম আরো অনেক কিছু আছে। তো এখান থেকে যে কোনো একটা আসতে পারে, এসে বলতে পারে যে এইভাবে কৃষি বিজ্ঞানকে ফলিত জীববিজ্ঞান বলা হয় কেন, বা মৎস্য বিজ্ঞানকে ফলিত জীববিজ্ঞান বলা হয় কেন। তাহলে এভাবেই বলতে হবে যে ফলিত জীববিজ্ঞান হলো জীববিজ্ঞানের সেই সকল শাখা যে শাখায় কি করে, যে সকল শাখার সমষ্টি যেখানে জীববিজ্ঞানের অর্জিত জ্ঞানসমূহের বাস্তব জীবনের সাথে সমন্বয়ের কি রয়েছে, সুযোগ রয়েছে, ঠিক আছে। মানে ওইগুলো বাস্তব জীবনে কি কাজে লাগে এইগুলো রয়েছে, সেইগুলোর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। যেমন জীবাশ্ম, জীব পরিসংখ্যান, প্রাণ রসায়ন, পরিবেশ বিজ্ঞান, কৃষি বিজ্ঞান ইত্যাদি। তো কৃষি বিজ্ঞানের এ শাখাকে ফলিত জীববিজ্ঞান বলা হয়, কারণ এর মাধ্যমে জীববিজ্ঞানে অর্জিত বেশিরভাগ জ্ঞানের বাস্তব প্রয়োগ আমরা দেখতে পারি। যেমন কিভাবে দেখতে পারি? যেমন জীববিজ্ঞানে আমরা জেনেছি যাদের জীবন আছে তারা হচ্ছে বৃদ্ধি পায়, খাদ্য গ্রহণ করে, উদ্ভিদে ফুল ফোটে যা পরাগায়নে সাহায্য করে ইত্যাদি। এসব বাস্তব প্রয়োগ করে ফলন আমরা বৃদ্ধি করতে পারি, ঠিক আছে, কৃষি বিজ্ঞানের সাহায্যে। বাস্তব জীবনে দেখো আমরা কিন্তু এই যে
একটা পুরুষ ফুলের সাথে স্ত্রী ফুলের মিলন ঘটিয়ে এইভাবে কিন্তু আরো উৎপাদন কৃষকরা বেশি বেশি করে করতেছে। আগে তো প্রাকৃতিক উপায়ে হচ্ছে শুধুমাত্র প্রজনন করা হতো, এখন তো কৃত্রিম উপায়ে প্রজনন করানো হয়। উন্নত জাতের কৃষিক্ষেত্রে উন্নত জাতের উদ্ভিদ, তারপর উন্নত জাতের প্রাণী, এগুলো কিন্তু আবিষ্কার করা হয়েছে বা তৈরি করা হয় এভাবে, বা উদ্ভাবন করা হয়। আবার জীববিজ্ঞান থেকে আমরা জানি যে উদ্ভিদ সূর্যের আলো ছাড়া খাদ্য তৈরি করতে পারে না এবং মারা যায়। তার বাস্তব প্রয়োগ দেখার জন্য যে উদ্ভিদ প্রয়োজন তা কৃষি বিজ্ঞানের মাধ্যমে পাওয়া যায় এবং এই পরীক্ষাও কৃষি বিজ্ঞানের সাহায্যে করা যায়। সুতরাং উপযুক্ত আলোচনা থেকে বোঝা যায় বা বলা যায় যে কৃষি বিজ্ঞানকে জীববিজ্ঞানের ফলিত শাখা, ঠিক আছে, বা ফলিত শাখা বলা হয়। এখন আমরা এইভাবে একটা প্রশ্ন হতে পারে, কীটতত্ত্বকে ফলিত শাখায় অন্তর্ভুক্ত করা হয়েছে কেন? ফলিত জীববিজ্ঞান হলো জীববিজ্ঞানের এমন একটি শাখা যেখানে জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। আর কীটতত্ত্ব হলো কীট পতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। কীট পতঙ্গের উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন কৃষিবিদ্যার সাথে অঙ্গাঙ্গী ভাবে সম্পর্কযুক্ত। অর্থাৎ কীটতত্ত্ব হলো জীবন ঘটিত বিজ্ঞান, এজন্যই কীটতত্ত্বকে ফলিত শাখায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এভাবে প্রশ্ন আসতে পারে। এখন তোমাদের বইয়ে একটা একক কাজ দেওয়া হচ্ছে, দেখো একক কাজটাই বলা হচ্ছে যে নিচের চিত্রটি দেখে কোনটি জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত তার একটা তালিকা তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করো। দেখো এখানে যে 6টা চিত্র দেওয়া আছে, এই 6টা চিত্র কোনটা কি হবে, এটা 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 এরকম দেওয়া আছে, কোনটা কোন শাখার ভিতরে পড়ে সেগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে। যেমন দেখো এখানে প্রথম যে চিত্রটা দেখতে পাচ্ছি, এই চিত্রটা হচ্ছে জীবাশ্ম বিজ্ঞানে আলোচনা করা হয়। জীবাশ্ম, কারণ এটা অনেক বছর আগে যদি মারা যায়, ঠিক আছে, তাহলে ওগুলো কি করে, ওইগুলো নিয়ে গবেষণা করা হয় যে কত বছর আগে মারা গিয়েছে, ওগুলো দিয়ে কোনো জ্বালানি তৈরি করা যায় কিনা, ঠিক আছে, এরকম, বা ওগুলোর বৈশিষ্ট্য কেমন ছিল, এই সমস্ত বিজ্ঞানকে বলা হয় জীবাশ্ম বিজ্ঞান। এই যে এটা আমরা দেখতে পাচ্ছি একটা মাছ মারা গেছে, অনেক পুরাতন মনে হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান। প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় কি জীবাশ্ম বিজ্ঞান। এটা কিন্তু ফলিত শাখার ভিতরে রয়েছে। এরপরে দেখো কীটতত্ত্ব, এটা হচ্ছে কীটতত্ত্ব। কীট পতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞানকে কীটতত্ত্ব বলা হয়। এটা তো একটা কীট পতঙ্গ, এজন্য এটা কীটতত্ত্ব বলা হয়েছে। তারপরে দেখো বনবিজ্ঞান। বনবিজ্ঞান কি? বন সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞানকে বনবিজ্ঞান বলা হয়। এখানে আমরা এই যে বনের ছবি একটা দেখতে পাচ্ছি, তাহলে এটা অবশ্যই বনবিজ্ঞান হবে। তারপর দেখো এখানে জেলেরা মাছ ধরতেছে, তাই না, এখানে তাহলে এটা মৎস্য বিজ্ঞান হবে। মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান, এটাকে মৎস্য বিজ্ঞান বলা হয়। এরপরে হচ্ছে এটা যে হিস্টোলজি কাকে বলা হয়? জীববিজ্ঞানের জীব দেহের টিস্যু সমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলী এ শাখায় আলোচনা করা হয়, এটাকে হিস্টোলজি বলা হয়। এরপরে দেখো কৃষি বিজ্ঞান, কৃষি বিষয়ক যে বিজ্ঞান, এটা তো কৃষি সম্পর্কিত, দেখো এখানে ফসল তোলা হচ্ছে, ঠিক আছে, এটা হবে কৃষি বিজ্ঞান। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসের পর থেকে আলোচনা করব। তো ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি তোমরা মাত্র 550 টাকায় 5টা সাবজেক্ট পড়তে চাও, 5টা সাবজেক্টের ভিতরে রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত, তাহলে আমাদের নাম্বারে আজই যোগাযোগ কর 01620103495। আমাদের এই কোর্সটা অলরেডি চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই ক্লাসগুলো হবে হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে, ঠিক আছে। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও তাহলে এই নাম্বার যোগাযোগ করতে পারো। আমাদের সপ্তাহে 7 দিনই ক্লাস হবে, প্রতিদিন 2টা করে ক্লাস হবে। আর যারা আর্টস এবং কমার্সে রয়েছে তাদের জন্য গণিত এবং সাধারণ বিজ্ঞান, এই 2টা সাবজেক্ট পড়ানো হবে মাত্র 220 টাকার মাধ্যমে। আর যারা আমাদের অনলাইন কোর্সের পাশাপাশি অফলাইন কোর্সে ভর্তি হতে চাও, সরাসরি আমাদের কোচিং এসে ভর্তি হতে চাও, তাহলে তাদের জন্য ঠিকানা হচ্ছে মশত্তর পশ্চিম মেরুলপাড়া, ঢাকা 1212। এটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির পকেট গেটের গলির মাথায় আমাদের এই কোচিংটা রয়েছে। তোমরা চাইলে এখানে সরাসরি ভর্তি হতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।